যে ডাক্তারের সাথে বিয়েটা মানে না বলে স্মৃতিশক্তি হারানোর নাটক করেছিল, আজ তাকে নিজের মেডিকেলে লেকচার হিসেবে দেখছে এই যা। ক্লাস শুরু হওয়ার পর থেকে ডক্টর এলটান এহসানকে পর্যবেক্ষণ করছে সে। এই প্রথম এলটানকে মাস্ক ছাড়া দেখল। এলটান আগেও সুদর্শন হলেও এই 2 বছরে যেন সে আরও সুদর্শন হয়ে গেছে। তীক্ষ্ণ নাক, মেদহীন চোয়াল আর সেই বিখ্যাত চিকন ফ্রেমের চশমা। চশমার কাছের ওপাশ থেকে একজোড়া গভীর বাদামি চোখ পুরো ক্লাসের ওপর একবার বুলিয়ে নিল। এলটানের ব্যক্তিত্বে এখন এক ধরনের শীতল গাম্ভীর্য, যা ক্লাসে মেয়েদের নিঃশ্বাসে চঞ্চলতা ধরিয়ে দিচ্ছে। এলটান পোডিয়ামে এসে দাঁড়ালো, মার্কাটা হাতে নিয়ে হোয়াইট বোর্ডে নিজের নাম লিখল, ডক্টর এলটান এহসান। তার কণ্ঠস্বর যখন প্রতিধ্বনি হলো, এইজার মনে হলো কেউ যেন তার কলিজায় বরফ পানি ঢেলে দিল। গুড মর্নিং এভরিওয়ান। আমি এলটান এহসান, আপনাদের নতুন ক্লিনিক্যাল লেকচার। এলটানের দৃষ্টি সবার উপর দিয়ে ঘুরে এসে ঠিক এইজার ওপর স্থির হলো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, সময় যেন থমকে গেল। এইজার মনে হলো তার শ্বাস বন্ধ হয়ে আসছে। সে কি চিনে ফেলেছে? এলটানের ঠোঁটের কোণে খুব শুকনো, প্রায় অদৃশ্য এক চিলটা হাসি ফুটে উঠল। অ্যানাট্রিম জটিল সব লেকচার দিচ্ছিল এলটান। ক্লাসের মেয়েরা মন্ত্রমুগ্ধর মতো তাকে দেখছে, কিন্তু এইজার কানে কোনো কথা ঢুকছিল না। সে শুধু ভাবছিল, যদি এলটান সবার সামনে তাকে চিনে ফেলে, যদি বলে বসে, এই সেই মেয়ে যার সাথে আজ থেকে কয়েক বছর আগে আমার বিয়ে হয়েছিল। হঠাৎ এলটান থেমে গেল, সরাসরি এইজার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, ইউ থার্ড রো, সেকেন্ড গার্ল। দাঁড়িয়ে এই টপিকটার সারমর্ম বলুন তো, আপনার নামটা যেন কি? এইজা ঘামতে শুরু করলো। সে উঠে দাঁড়ালো। ক্লাসে সবার চোখ এখন তার ওপর। এলটান তার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন সে একদম অপরিচিত কেউ। স্যার, আমি এইজা, কোনোমতে বলল সে। এইজা। এলটান নামটা উচ্চারণ করলো খুব ধীর লয়ে, যেন জিভের ডগায় নামটা স্বাদ নিচ্ছে সে। নামটা খুব চেনা মনে হচ্ছে। আমাদের কি আগে কোথাও দেখা হয়েছিল মিস এইজা? পুরো ক্লাসে পিনপতন নীরবতা। এইজার মাথা ঘুরছে। এলটান কি সবার সামনে তাকে অপদস্থ করা ফাঁদ পাচ্ছে? এইজা সাহস সঞ্চয় করে উত্তর দিল, না স্যার, আমি আপনাকে আজই প্রথম দেখলাম। এলটান চশমাটা হাত দিয়ে একটু ওপরে ঠেলে দিল। তার বাদামি চোখে এক রহস্যময় দ্রুতি খেলে গেল। লেকচার হলো এসি চলছে পুরো দমে, কিন্তু এইজার কপালে বিন্দু বিন্দু ঘাম। সে নিজের মাস্কটা আরও একটু টেনে ঠিক করে নিল। এলটান যখন ক্লাসে এপাশ থেকে ওপাশে হাঁটছে, তার পারফিউমের পরিচিত ঘ্রাণ এইজাকে 2 বছর আগেও এক বৃষ্টি ভেজা বিকেল ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এলটান ব্ল্যাকবোর্ডে ড্রয়িং করছে। হঠাৎ সে কথা বলা বন্ধ করে, আবারও এইজার দিকে তাকালো। পিছনে সারি ওই স্টুডেন্ট, যার মুখে মাস্ক। আপনার শরীর কি খারাপ? ক্লাসের ভেতরে মাস্ক পরে আছেন কেন? পুরো ক্লাসের নজর এখন এইজার দিকে। সে আমতা আমতা করে বলল, জি স্যার, একটু ঠান্ডা লেগেছে। এলটান ডেস্কে হাত রেখে একটু ঝুঁকে দাঁড়ালো। চশমা ফ্রেমের ভেতর দিয়ে তার বাদামি চোখ জোড়া যেন এইজার মাস্ক ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছে। সে ধীর স্থির গলায় বলল, একজন হবু ডাক্তার হিসেবে আপনার জানা উচিত, ক্লাসরুমে পর্যাপ্ত ভেন্টিলেশন আছে। আর যদি বেশি অসুস্থ হন, তবে আমার কেবিনে এসে চেক আপ করিয়ে যেতে পারেন। মাস্ক পরে কথা বললে আপনার ভয়েস স্পষ্ট আসছে না। এইজা কোনো মতো বলল, আই অ্যাম ফাইন স্যার। ক্লাস শেষে সবাই যখন
হুড়মুড় করে বেরিয়ে যাচ্ছে। এল্টান তার ফাইল গোছাতে গোছাতে খুব নিচু স্বরে ডাকলো, মিস এইজা, 1 মিনিট। সবাই বেরিয়ে যাওয়ার পর ক্লাসরুমে শুধু তারা দুজন। এইজা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এল্টান তার খুব কাছে এসে দাঁড়ালো। মাক্সিন এল্টানের এই রূপটা এইজাকে পাগল করে দেওয়ার মতো। তার গালে বিকেলের রোদে একটা আলাদা আভা ফুটে উঠেছে। এল্টান তার খুব কাছে ঝুঁকে এলো। এইজা দেওয়ালের সাথে মিশে গেল। এল্টান তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, মেডিকেল সায়েন্সে একটা টার্ম আছে, পিসিং গ্রেইন অ্যামনেসিয়া, অর্থাৎ মানসিক আঘাত থেকে স্মৃতি হারানো। কিন্তু আপনি যে ধরনের স্মৃতি হারিয়েছিলেন সেটা কোনো বইয়ের খুঁজে পাইনি আমি। আপনি কি আজও আমাকে চিনতে পারছেন না? এই যে কাঁপতে কাঁপতে বলল, আমি জানি না আপনি কি বলছেন, আমি আপনাকে চিনি না। এল্টান একটু হাসল। এ নিয়ে আমিও আপনাকে ঠিক চিনি না। আজই আমাদের প্রথম দেখা। আমার ক্লাসে আর মাস্ক পরবেন না, এটা আমার ভীষণ অপছন্দের। কথাটা বলে বেরিয়ে যায় এল্টান। এই যা অবাক নয়নে সেদিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে এর হলোটা কি? এও কি স্মৃতিশক্তি হারালো? শহরে অভিজাত এলাকায় এল্টানের নিজস্ব ডুপ্লেক্স বাড়ি, একটি পুরো ফ্লোর জুড়ে তার পার্সোনাল জিম। জিমের কাছে দেওয়াল ভেদ করে বিকেলে নরম আলো এসে পড়ছে ভেতরে। তার পরনে শুধু একটি কালো স্লিভলেস জিম ভেস্ট আর ট্রাউজার। ভারী ড্যাম্বেলগুলো যখন সে উপরে তুলছে, তার হাতের বাইসেপ আর ট্রাইসেপের পেশিগুলো ইম্পায়াতের মতো শক্ত হয়ে ফুলে উঠেছে। বাম গড়িয়ে পড়ছে তার সুঠাম চওড়া বুক আর মেদহীন পেটের অভ্যাসগুলো ওপর দিয়ে। কপালে জমে থাকা ঘামগুলো মাঝে মাঝে ঝেড়ে ফেলছে সে, আর সেই সাথে তার অবিন্যস্ত চুলগুলো কপালে এসে আছড়ে পড়ছে। তার গভীর বাদামি চোখগুলো হয়ে উঠেছে আরও আকর্ষণীয়। এল্টানের শরীরে প্রতিটি ভাঁজে এখন অদ্ভুত এক পৌরুষদীপ্ত সৌন্দর্য, যা যে কোনো নারীকে মুগ্ধ করতে বাধ্য। এল্টান হঠাৎ তার এক্সারসাইজ করা থামিয়ে নিজে নিজেই হেসে উঠল। তার চোখে ভেসে উঠল এইজার কালকে সেই ভীতু চেহারা। এল্টান একবার আফসোসও করে, যদি এই মাস্কটা না থাকতো তবে সে এইজার এই ভীতু চেহারাটা আরও উপভোগ করতে পারত। পাশে থাকা টাওয়াল দিয়ে ঘাম মুছে বসে এল্টান, ইউ আর রিয়েলি আনবিলিয়েবল মাই লিটল ড্রামা কুইন। এল্টানের চিন্তার মাঝে সেখানে মেহরাব এসে হাজির হয়। কিরে, তোর জিম হলো? আন্টি তোকে নিচে যেতে বলল। মেহরাবের কথায় এল্টান তার হাতে থাকা টাওয়ালটা মেহরাবের দিকে ছুঁড়ে দেয়। মেহরাব সেটা ক্যাচ করে। তুই কখন এলি? এই তো মাত্রই। তা রুদ্রকে যে দেখলাম না, কোথায় সে? ওই স্টুপিডের নাকি আমার কোনো স্টুডেন্টকে পছন্দ হয়েছে, তার পিছনেই ছুটছে এখন। এল্টানের কথায় মেহরাব এবার কিছুটা গলা পরিষ্কার করে বলেন, তা ভাবির সাথে সাক্ষাৎ কেমন হলো? মেহরাবের প্রশ্নে এল্টান কোনো উত্তর না দিয়ে বাঁকা হাসে। সাক্ষাৎ তো সবে শুরু, এখনো অনেক কিছুই বাকি আছে ভাই, দেখিস। আবার ভাবির কিন্তু এমনিতেই গত 3 বছরের স্মৃতিশক্তি নেই। পরে আবার। মেহরাবের কথা শেষ হওয়ার আগেই এল্টান এবার জোরে হেসে উঠল। কিরে, এভাবে হাসছিস কেন? না, আসলে এই 2 বছর তোর ভাবির স্মৃতিশক্তি ফেরানোর নতুন উপায় খুঁজে বের করেছি। এখন শুধু প্রয়োগ করা পালা। মেহরাব আর কিছু বলে না। এই এল্টান এহসানকে বোঝা সত্যি মুশকিল। হঠাৎ মেহরাবের কিছু মনে পড়তেই সে চিৎকার দিয়ে বলে ওঠে, আচ্ছা ভালো কথা,
তুই নাকি তোর বউ। কথাটা শেষ করার আগে এলটান তার মুখে এক আঙ্গুল দিয়ে মেহরাবকে একটা উস্কো দিয়ে বলে, হুশ, সিক্রেট। এই যা কলেজ থেকে আসার পর থেকেই শুধু এলটানের সাথে তার আবারও সেই অনাকাঙ্ক্ষিত সাক্ষাতের কথা মনে করছে। এই যা তো ভেবেছিল এলটান তার নাটকে বিশ্বাস করে তার জীবন থেকে চলে গেছে, কিন্তু কিন্তু আবারও কেন এই অনাকাঙ্ক্ষিত সাক্ষাৎ? এই যার চিন্তার মাঝে তার রুমমেট তাকে জোরে ডেকে ওঠে, এই যা, এই যা। এবার দর ফরিয়ে ওঠে, কি হয়েছে? তোমার মামুনি এসেছে। কথাটা শুনে এই যা আর এক বিন্দুও দেরি না করে দৌড় দেয়। এই যা তার মামুনিকে দেখে খুশিতে জড়িয়ে ধরে। কখন এসেছো তুমি? এই তো মাত্র এলাম। কি করছিলি শুনি? এই তো। তুমি আগে বলো, পাপা এসেছে। হ্যাঁ, গার্লস হোস্টেল দেখে আর এদিকে আনিনি। তুই এখন আগে তাড়াতাড়ি তোর জামা কাপড় প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নে তো। এই যা তার মামনির কথায় অবাক হয়। কেন? অবাক হয়েই সে জিজ্ঞাসা করে, তোর জন্য একটা ফ্ল্যাটের ব্যবস্থা করেছি, তোকে আর এই হোস্টেলে থাকতে হবে না। কিন্তু কেন মামুনি? কেন মানে? তোকে যে হোস্টেলের মেয়েরা জ্বালাতন করে তা আমি জানি না ভেবেছিস? এই যা তার মামুনির কথায় অবাক হয়। সে কিভাবে জানলো ব্যাপারটা? হ্যাঁ, সত্যি তার হোস্টেলের মেয়েরা তাকে ভীষণ জ্বালাতন করে। বিশেষ করে যেদিন থেকে জানতে পেরেছে এই যার মা বাবা কিংবা আপন রক্তের সম্পর্ক বলতে তার পাশে কেউ নেই, সেদিন থেকে তাদের জ্বালাতন আরও বেশি করে বেড়েছে। এই যা আর কথা না বাড়িয়ে তার জিনিসপত্র গুছিয়ে নেয়। যাওয়ার আগে তার মাথায় একটা তুষ্টি বুদ্ধি আসে। তার রুমমেট এতদিন তাকে ভীষণ রকম জ্বালিয়েছে, তাই এই যা যাওয়ার আগে পিছন থেকে তার চুলে টান মেরে দেয় এক দৌড়। মেয়েটি মোবাইল দেখছিল। এই যা এই কাণ্ড শব্দ করে বলে ওঠে, শয়তান, তোকে আমি কাল দেখে নেব। এই যার মামুনিদের গাড়ি এসে থামে এক বিশাল বড় বিল্ডিংয়ের সামনে। এই যা অবাক হয়ে একবার বিল্ডিংটার দিকে তাকায় আর একবার তার মামুনি আর পাপার দিকে। তারা এই যার এই কাণ্ড জোরে হেসে ওঠে। ঘরে ঢুকতেই এই যা আরও অবাক হয়। বিশাল বড় ফ্ল্যাট। মামুনি, আমি এখানে কোনো মতেই একা থাকতে পারবো না। এই যা কথা শেষ হওয়ার আগেই তাকে পিছন থেকে কেউ জড়িয়ে ধরে। তুমি একা কেন থাকবে? আমিও আছি। এই যা অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে, হাই, আমি সারা, তোমার এই ফ্ল্যাটে নিউ পার্টনার। আজ একটু দেরি করে ক্লাসে আসে এলটান। তাকে দেখে বোঝার কোনো উপায় নেই যে সে একটু আগে একটা বড় অপারেশন করে এসেছে, কিন্তু তার হালকা ক্রান্তিক সে পুরুষালী আকর্ষণীয় নিঃশ্বাসে ভরা কণ্ঠ বরাবরের মতো আজও সব মেয়েদের আকৃষ্ট রয়েছে। এলটান সবে তার লেকচার শুরু করতে যাবে তখনই তার বাদামি চোখ জোড়া স্থির হয় সামনের দিকে সারিতেই বসে থাকা গোলাপি রঙের জামা পরা মেয়েটির ওপর। আজ প্রায় 2 বছর পর সে তার ড্রামা কুইনকে দেখল। গোলাপি রঙের জামাটা এই যার ফর্সা গায়ে যেন আরও বেশি ফুটে উঠেছে। এলটানের চোখ যায় এই যার সে লাল লাল গাল আর ঠোঁটের দিকে। এলটান হালকা গলা পরিষ্কার করে ক্লাস নেওয়ার মনোযোগ দেয়, তবে তার মাথায় ঘুরছে শুধু অন্য কথা। শ্রীমতী তার সব মিথ্যে বলা মায়েরা আজও সত্যি বড় রূপে এই শান্ত ঝরে হৃদয় আমার তছনছ করো। না চেনার ওই নাটক শেষে যদিও মুখ দেখেই বাঁচি, তবে এক জনম কাটিয়ে দেব
থেকে তোমার কাছাকাছি। এলটানে ক্লাস শেষ করে করিডোর দিয়ে হাঁটার সময় এইজার বুকটা এখনো টিপটিপ করছে। পরবর্তী ক্লাস শুরু হতে আরও 30 মিনিট বাকি। এইজা চোরের মতো এদিক ওদিক তাকিয়ে কোনো মতো নিজেকে লুকিয়ে ক্যান্টিনের এক কোনায় গিয়ে বসলো। এলটানের সে তীক্ষ্ণ দৃষ্টি আর রহস্যময় হাসি যেন এইজার চোখের সামনে ভাসছে। লোকটার সারাটা ক্লাস যেভাবে তাকে পর্যবেক্ষণ করেছিল, তাতে এইজার মনে হচ্ছিল সে কোনো ক্লাস নিতে আসা শিক্ষক নয়, বরং একজন দক্ষ শিকারী যে তার শিকারকে জালে বন্দি করার অপেক্ষায় আছে। এইজা কফির কাপে চুমুক দিতে তার মাথায় দুশ্চিন্তা পাহাড় জমল। সে বুঝে উঠতে পারছে না সামনের দিনগুলোতে এলটানকে কিভাবে এড়িয়ে চলবে। সামনে তো ক্লিনিক্যাল প্র্যাকটিক্যাল শুরু হবে, তখন তো একদম সামনাসামনি কাজ করতে হবে। ভাবতে ভাবতে কফিতে চুমুক দিতে যায় এইজা। ঠিক তখনই কারো আকসিম কথায় তার বিষম লেগে কাশি উঠে গেল। এলটন স্যারের সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? কাঁচতে কাঁচতে লাল হয়ে যাওয়া মুখে পিছন ফিরে তাকালো এইজা। দেখলো তার ক্লাসেই এক মেয়ে তাকে পানি এগিয়ে দিচ্ছে। আরও আরও রিল্যাক্স, ঠিক আছো এখন? এইজা কোনো মতে মাথা নেড়ে সাই জানালো। মেয়েটি এবার এইজার পাশে এসে বেশ ঝাঁকিয়ে বসলো। হাই, আমি রিয়া, তোমার ক্লাসেরই। অনেকদিন ধরেই ভাবছিলাম তোমার সাথে কথা বলবো, কিন্তু সাহস করে হয়ে ওঠেনি। রিয়ার বন্ধুত্বপূর্ণ কথায় এইজা একটি মলিন হাসি দিল। রিয়া এবার বেশ উৎসুক হয়ে পুনরায় বলল, কিছু মনে করো না এইজা, কিন্তু আমি খেয়াল করেছি এলটন স্যার ক্লাসে শুধু তোমার দিকে আরও চোখে তাকাচ্ছিলেন। তাছাড়াও উনি কোনো মেয়ের সাথে অপ্রয়োজনীয় কথা বলেন না, কিন্তু তোমার সাথে কেন যে বেশি কথা বলছেন মনে হলো। এইজার এবার আত্মা শুকিয়ে যাওয়ার অবস্থা। সে আমতা আমতা করে বলল, না মানে, উনি কি সবার সাথেই এমন রুদ ব্যবহার করে না? রিয়া এবার বেশ উত্তেজিত হয়ে এলটনের কোন গান শুরু করলো। আরে না, উনি আমাদের আউডল, দেশের তরুণতম বিখ্যাত ডাক্তার। ওনার জন্যই তো আমার এই ডাক্তারি পেশার প্রতি ভালোবাসা জন্মেছে। উনি শুধু সুদর্শনই নন, ওনার আইকিউ লেভেল অবিশ্বাস্য। এইজা রিয়ার মুখে এলটনের এত প্রশংসা শুনে বিরক্তিকর একটা ফেস বানিয়ে রাখলো। মনে মনে ভাবলো, আইকিউ দিয়ে কি হবে, লোকটা তো আস্ত একটা শয়তান। বিরক্ত হয়ে সে বলে বসলো, এই দেখো রিয়া, ওই লোকটার বেশি গুণগান করো না তো, ওনাকে আমার থেকে ভালো আর কেউ চেনে না। বলা মাত্রই এইজার মনে হলো সে বড় কোনো ভুল করে ফেলেছে। আর ঠিক তখনই পিছন থেকে সেই পরিচিত গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, তাই নাকি? তা আমিও একটু শুনতে চাই। বলবেন কি মিস এইজা, আমি কেমন মানুষ তা নিয়ে আপনার গবেষণা কত দূর? বর্জহতের মতো স্থির হয়ে গেল এইজা। একেই বলে যেখানে বাঘের বয়স সেখানে সন্ধ্যা হয়। এলটন পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তার চশমার কাছের আড়াল থেকে বাদামি চোখ দুটো যেন আগুন ঝরাচ্ছে। রিয়া ভয়ে দ্রুত সেখান থেকে কেটে পড়ল। আমার সাথে আমার কেবিনে চলুন। এলটনের কণ্ঠস্বরে কোনো আবেদন নেই, বরং পরিষ্কার আদেশ। এলটনের চেম্বারে ঢুকতে সে সশব্দের দরজাটা লাগিয়ে দিল। দরজা সে আওয়াজে এইজা কেঁপে উঠল। এলটন তার একদম কাছাকাছি এসে দাঁড়ালো। এইজা নিজেকে দেওয়ালের সাথেই মিশিয়ে নিল। তা কি যেন বলেছিলেন, আপনার থেকে ভালো নাকি আমাকে আর কেউ চেনে না? কিন্তু আমার জানা মতে তো আপনি আমাকে চেনেনই না। তাই না স্মৃতিশক্তি হারানো? মিসেস এইজা। এলটন মিসেস শব্দ বেশ টেনে টেনে উচ্চারণ করল।
তার গলার কাছের পারফিউমের কড়া ঘ্রাণে এইজার মাথা ঝিমঝিম করছে। এইজা নিজেকে সামলে নিয়ে একটু রাগী স্বরে বলল, স্যার, এভাবে একটা মেয়ের এত কাছে আসতে আপনার লজ্জা করে না? দূরে যান বলছি, কেউ দেখলে কি ভাববে? এলটান এবার বাঁকা হাসলো। কেউ দেখলেও ভাববে একজন লেকচার তার ফাঁকিবাজ স্টুডেন্টকে শাসন করছে। এনিওয়ে, ড্রামা কুইন, আমার এখন একটা ইমার্জেন্সি পেশেন্ট দেখতে হবে, আমার সাথে চলো। কিন্তু আমি কেন আপনার সাথে যাব? এইজার প্রশ্নে এলটান পুনরায় এইজার কাছাকাছি আসতে গেল। এইজা পিছিয়ে যায়। কারণ আমি বলছি তাই। এনি প্রবলেম? এইজা তাড়াতাড়ি মাথা নেড়ে না বুঝায়। পুরো 2 ঘন্টা ধরে এলটান এইজাকে দিয়ে তার চেম্বারের ফাইল গোছানো, রিপোর্ট সাজানো আর নোট নেওয়ার কাজ করালো। এলটান নিজে আরাম করে চেয়ারে বসে কফি খাচ্ছিল আর এইজাকে খাটুনি দিচ্ছিল। স্যার, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। আপনি একজন স্টুডেন্টকে দিয়ে ব্যক্তিগত কাজ করাচ্ছেন। এইজা প্রায় কাঁদতে কাঁদতে বলল। এলটান কফিতে শেষ চুমুক দিয়ে বলল, আমি তো তোমার চিকিৎসা করছি। অতিরিক্ত কাজ করলে মস্তিষ্কের স্নায়ু সচল হয়, এতে হারানো স্মৃতি দূরত্ব ফিরে আসে। বুঝেছ? আমি কি আপনাকে একবারও বলেছি আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে? বা প্লিজ আমার স্মৃতিশক্তি ফেরাতে আমাকে সাহায্য করুন। রেগে বলে এইজা। এলটান বাঁকা হাসে। আমাকে বলার প্রয়োজন হয় না, একজন ডাক্তার এমনিতেই সব বুঝে যায়। এমনিতেই সব বুঝে যায়, বিড়বিড় করে এলটানকে ভেঙে বলে এইজা। এলটান এইজার অগোচরে পুনরায় বাঁকা হাসে। যত যাই করুক না কেন, এইজার স্মৃতিশক্তি ফিরছে না। মনে মনে কথাটা বলে পুনরায় কাজে মন দেয় এইজা। ও আল্লাহ গো, আমার কোমর গেল গো। ওই শয়তানকে যদি আমি উচিত শিক্ষা না দিয়েছি, সারা এবার আর হাসি আটকে রাখতে পারে না। এইজার কোমরে পানি সেক দিতে দিতেই জোরে হেসে উঠল, বলে, তোমার এই এলটান স্যার আর তুমি জাস্ট এ নাইস কম্বিনেশন। কথাটা বলে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খায় সারা। এইজা কপাল কুঁচকে সারার দিকে তাকায়। খুব কম সময়ে তার সাথে সারা ভালো বন্ধুত্ব হয়। এই লোকটার নামও নিবে না। সারা এবার কোনো রকম হাসি থামায়। হঠাৎই এইজার ফোনে একটা মেসেজ আসে। অপরিচিত নাম্বার থেকে মেসেজ এসেছে দেখে এইজা কপাল কুঁচকে তাও ওপেন করে। কাল সকাল 8টার মধ্যে পুরো অ্যানাটমি নোটস আমার টেবিলে থাকা চাই। যদি না আসে তবে পুরো হসপিটালের ফ্লোরে কাল আপনার হাতে পরিষ্কার করাবো। এতে তোমার প্রিয় লেকচার। এইজা এবার চিৎকার দিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। এই লোকটা দেখছি হাত ধুয়ে আমার পিছনে লেগেছে। আমিও সেটাই ভাবছিলাম। আচ্ছা, তোমরা কি পূর্ব পরিচিত? সারা প্রশ্নে এইজার খালি গলায় কাশি চলে আসে। আরে না, পূর্ব পরিচিত কিভাবে হবে? এমনি কথাটা বলে সারার দিকে তাকিয়ে একটা ফেক হাসি দেয় এইজা। সারাও বিনিময়ে হাসে। এলটান এহসান, আমারও দিন আসবে, মনে মনে বলে এইজা। পরদিন সকালে দ্রুত গতিতে মেডিকেলের করিডোর দিয়ে দৌড়াচ্ছিল এইজা। এলটানের ক্লাসে আর মাত্র 2 মিনিট বাকি। দৌড়াতে গিয়ে কার সাথে যেন ঠাস করে ধাক্কা খেল সে। হাতের সব ফাইল মেঝেতে ছড়িয়ে পড়ল। সরি, আমি আসলে খেয়াল করিনি। এইজা দ্রুত ফাইলগুলো তুলতে নিচু হলো। যার সাথে ধাক্কা লেগেছিল সেই ছেলেটিও নিচু হয়ে ফাইল তুলে দিতে লাগলো। হঠাৎ ছেলেটিও অবাক হয়ে থেমে গিয়ে বলল, আরে হ্যাঁ, তুমিই তো।
আল্লাহ, অবশেষে তোমাকেই তো দুদিন আগে দেখলাম। ইউ হ্যাভ নো আইডিয়া কত খুঁজেছি তোমায় আমি। এই যে সামনে থাকা ব্যক্তিটির মুখে এমন কথা শুনে কপাল কুঁচকায়। হাই, ইট ইজ মি রুদ্র। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। চলবে। ধন্যবাদ।